একটা সুন্দর অর্থপূর্ণ জীবন, এটা তো আমরা সবাই চাই, তাই না? কিন্তু কিভাবে পাওয়া যায় সেই জীবন? আচ্ছা, আজ আমরা এই চিরন্তন প্রশ্নের উত্তর খুঁজব বাংলা সাহিত্যের অসাধারণ দুটি প্রবন্ধের মধ্যে। এই আলোচনাতে আমরা দেখব কিভাবে জীবন, বৃক্ষ আর বই, এই তিনটি জিনিস একে অপরের সাথে মিলেমিশে আমাদের বেড়ে ওঠার একটা দারুণ পথ তৈরি করে দেয়। শুরুতেই কি মারাত্মক একটা কথা, তাই না? মোতাহের হোসেন চৌধুরী এই একটা লাইনে কিন্তু আমাদের সমাজের এক গভীর অসুখের দিকে আঙুল তুলেছেন। আর সেই অসুখটা হলো এক ধরনের আত্মকেন্দ্রিক লক্ষ্যহীন জীবন, যা আমাদের ভেতরের সমস্ত সম্ভাবনাকে যেন শুরুতেই নষ্ট করে দেয়। চৌধুরী তার প্রবন্ধে প্রথম যে বিষয়টা তুলে ধরেছেন তা হল এই বিচারহীন, মানে যে জীবনে কোনো গভীর শিক্ষা নেই, ভেতরের কোনো বিকাশ নেই, এমন একটা জীবন যা কেবল টিকে থাকে কিন্তু বিকশিত হয় না। চলুন এই স্থবির জীবনের ছবিটা একটু কাছ থেকে দেখা যাক। এই যে স্বল্পপ্রাণ মানুষদের কথা বলা হলো, তাদের বৈশিষ্ট্যগুলো কি? এদের জীবনের মূল চালিকা শক্তি হল অহংকার, মানে এরা নিজেদের জীবনকে সুন্দর করার চেয়ে অন্যের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে বেশি পছন্দ করে। আসলে প্রেম বা সৌন্দর্যের কোনো ছোঁয়া এদের জীবনে না থাকায় মনটা হয়ে ওঠে নিষ্ঠুর, আর পুরো অস্তিত্বটাই হয়ে পড়ে আন্তরিকতাহীন। তো প্রশ্নটা আসেই যে এই সংকীর্ণ জীবনটা যদি সমস্যা হয়, তাহলে একটা সার্থক আর পরিপূর্ণ জীবনের আদর্শ ঠিক কেমন হওয়া উচিত? কিভাবে এই চক্র থেকে বেরিয়ে আসা সম্ভব? প্রবন্ধকার কিন্তু এরও একটা অসাধারণ পথের সন্ধান দিয়েছেন। আর এখানেই মোতাহের হোসেন চৌধুরী তার মূল রূপকটা ব্যবহার করেছেন। তার মতে একটা সার্থক জীবনের শ্রেষ্ঠ প্রতীক হল একটা গাছ, যার বেড়ে ওঠাটা একেবারে নীরব, ধৈর্যশীল আর উদারতায় ভরা। ভাবুন তো, একটা গাছ যেমন নীরবে নিজের শিকড় গভীরে নিয়ে যায়, ঠিক তেমনি আমাদেরও ভেতরের শক্তিটাকে বিকশিত করতে হবে। চৌধুরী এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের নদীর রূপকের সাথে নিজের বৃক্ষের রূপকের একটা দারুণ তুলনা করেছেন। দেখুন, রবীন্দ্রনাথ জীবনের গতি আর সংগ্রামের দিকটা তুলে ধরেছেন নদীর মাধ্যমে, যা কিনা সাগরে গিয়ে নিজেকে বিলিয়ে দেয়। কিন্তু চৌধুরী বলছেন বৃক্ষের বৃদ্ধিটা আসলে ভেতরের, যার শেষ পরিণতি হল ফুলে ফলে বিকশিত হওয়া, মানে সার্থকতার শিখরে পৌঁছানো, নিজেকে হারিয়ে ফেলা নয়। আর একটা গাছের জীবনচক্রটাই তো আসলে সার্থক জীবনের একটা রোড ম্যাপ, তাই না? অঙ্কুর থেকে শুরু, তারপর ধৈর্যের সাথে বেড়ে ওঠা, এরপর ফুল ফুটিয়ে নিজের সৌন্দর্যকে প্রকাশ করা, আর সবশেষে ফল দিয়ে অন্যকে বিলিয়ে দেওয়া। আমাদের জীবনটাও কি এই পথের প্রতীক হতে পারে না? আর এখানেই প্রকৃতি আর মানুষের মধ্যে মূল পার্থক্যটা। একটা গাছের বেড়ে ওঠা তো প্রকৃতির নিয়মেই হয়, কিন্তু আমাদের হাতে নিজেদের ভাগ্য গড়ার চাবিকাঠিটা রয়েছে। আমাদের বৃদ্ধিটা শুধু শারীরিক নয়, আত্মিকও। আর এই আত্মাকে আমাদের সযত্নে, সচেতনভাবে গড়ে তুলতে হয়। তাহলে সবচেয়ে জরুরি প্রশ্নটা হল, এই যে আত্মিক বিকাশের কথা আমরা বলছি, সেটা অর্জন করার উপায়টা কি? কিভাবে আমরা আমাদের ভেতরের সত্তাকে একটা ফলবান গাছের মতো পরিপূর্ণ করে তুলতে পারি? আর এই প্রশ্নের উত্তরই আমাদের দ্বিতীয় প্রবন্ধের দিকে নিয়ে যাবে। আর সেই পথের কথাই বলেছেন সৈয়দ মুজতাবা আলী তার বই কেনা প্রবন্ধে। তিনি এই আত্মিক বিকাশের এক অসাধারণ পথের কথা বলেছেন, আর সেটা হলো জ্ঞান আর পড়ার মাধ্যমে মনের চোখ বিকশিত করা। ফরাসি লেখক আনাতোল ফ্রান্স একবার নাকি দুঃখ করে বলেছিলেন, আহা, যদি মাছির মতো আমার মাথার চারপাশে অনেকগুলো চোখ থাকত। কিন্তু পরেই তিনি নিজেকে সান্ত্বনা দিয়ে বলেছেন যে শারীরিক চোখ দুটো হলেও বই পড়ে আর জ্ঞান অর্জন করে মনের চোখ হাজার হাজার করে বাড়ানো যায়। আর সেই মনের চোখ দিয়েই তো পুরো জগৎটাকে দেখা আর বোঝা সম্ভব। আর বইয়ের প্রতি এই শ্রদ্ধা কিন্তু কোনো এক সংস্কৃতিতে সীমাবদ্ধ নয়। ইসলামে প্রথম কথাই ছিল কলমের মাধ্যমে জ্ঞানের কথা। বাইবেল শব্দের আক্ষরিক অর্থই হল বই। হিন্দু ধর্মের গণদেবতা গণপতি নিজে মহাকাব্য লিখেছেন। এমনকি ওমর খাইয়াম থেকে শুরু করে বার্টন রাসেল পর্যন্ত সবাই কিন্তু জ্ঞান আর বইয়ের মধ্যেই মুক্তির পথ খুঁজেছেন। কিন্তু ভাবুন, জ্ঞান আর বইয়ের প্রতি এত শ্রদ্ধা থাকার পরেও আমাদের সংস্কৃতিতে বই কেনার ক্ষেত্রে একটা অদ্ভুত দ্বিধা কাজ করে। সৈয়দ মুজতবা আলী তার প্রবন্ধে এই মজার কিন্তু হতাশাজনক চক্রটা খুব সুন্দর করে তুলে ধরেছেন। প্রকাশক বলেন, বেশি বই তো বিক্রি হয় না, তাই খরচ পোষাতে দাম বাড়াতে হয়। আর পাঠক বলেন, বইয়ের যা দাম, কিনব কি করে?
এই যে একটা দুষ্টু চক্র, এর ফলে বইয়ের জগৎটা যেন এগোতেই পারছে না। এখন প্রশ্ন হলো, এই চক্র ভাঙার দায়িত্বটা কার? আর এই চক্রের পেছনে সবচেয়ে বড় যে অজুহাতটা কাজ করে তা হলো বই কেনার টাকা কই। মুজতবা আলী একটা অসাধারণ গল্পের মাধ্যমে এই মানসিকতার অসারতা তুলে ধরেছেন। এক ভদ্রমহিলা স্বামীর জন্মদিনের উপহার কিনতে গিয়ে দোকানদার যখন বইয়ের কথা বললেন, তখন তিনি নাক সিটকে যা উত্তর দিয়েছিলেন তা হল, সে তো ওনার একটা আছেই। ভাবা যায় যেন একটা বই থাকাই যথেষ্ট। এই একটা বাক্যই কিন্তু বই নিয়ে আমাদের সমাজের মানসিকতাটা একদম স্পষ্ট করে দেয়। তো এই মানসিকতা থেকে বেরোনোর পথ কি? চলুন এবার দেখি কিভাবে বই কেনাকে কেবল একটা খরচ হিসেবে না দেখে নিজের ওপর করা শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে দেখা যায়। মুজতবা আলী খুব মজা করে বলেছেন, বই কেনা হলো এমন একটা নেশা যার কোনো খারাপ পার্শ্ব প্রতিক্রিয়া নেই। অন্য যে কোনো নেশায় স্বাস্থ্য বা সম্পদ নষ্ট হয়, কিন্তু বইয়ের নেশা কেবল একজন মানুষকে ভেতর থেকে আরও ধনী, আরও সমৃদ্ধ করে তোলে। এক আরব পণ্ডিতের গল্পের মাধ্যমে লেখক দেখিয়েছেন যে জ্ঞান আসলে সম্পদের চেয়েও অনেক বড়। কারণ একজন ধনী ব্যক্তির টাকা যদি একজন জ্ঞানীর হাতে পড়ে তাহলে তা দিয়ে মহৎ কাজ হয়, কিন্তু একজন জ্ঞানীর বই কোনো ধনীর হাতে পড়লে তার কোনো সদ্ব্যবহারই হয় না। মানে আসল সম্পদ টাকা নয়, জ্ঞান। আর সবচেয়ে জরুরি আর মজার বিষয় হল, ইতিহাসে এমন একজনও পাওয়া যাবে না যিনি বই কিনতে গিয়ে দেউলিয়া হয়ে গেছেন। মানুষ অন্য অনেক কারণে দেউলিয়া হতে পারে, কিন্তু বই কিনে নয়। তাই বই কেনার আর্থিক ঝুঁকি এর থেকে পাওয়া পুরস্কারের তুলনায় আসলে কিছুই না। তাহলে চলুন আমরা নিজেদের কাছেই প্রশ্নটা রাখি, জীবনের শেষে আমরা কি রেখে যেতে চাই? অর্জিত সম্পদ যা হয়তো সময়ের সাথে হারিয়ে যাবে, নাকি অর্জিত প্রজ্ঞা যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে পড়বে? শেষ পর্যন্ত দুটি প্রবন্ধের মূল ভাবনাটা কিন্তু এভাবেই মিলে যায়। প্রতিটি বই হল যেন একটা সার্থক গাছের বীজ, আর সেই বীজগুলো দিয়ে গড়া একটা লাইব্রেরি হল আপনার নিজের ভেতরের এক বিশাল সবুজ অরণ্য, যা আপনাকে ছায়া দেবে, ফল দেবে আর আপনার অস্তিত্বকে সার্থক করে তুলবে।